আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থী নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আর জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নিয়োগপ্রাপ্ত এসব প্রাথমিক শিক্ষকের নিয়োগে আইনগত আর কোনো বাধা থাকল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬,৫০০ শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত বেশ কিছুদিন ধরে হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে রাজধানী রাজপথ দখল করে আন্দোলন করে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট। গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে গিয়েও ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে কারণে গত ১৬ বছর ফ্যাসিবাদ চলতে পেরেছে, মানুষ ভোটাধিকার পায়নি, সেসব জায়গায় সংস্কার করতে হবে। সেই সংস্কার কার্যক্রম এখনও শুরু হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৭ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনার প্রভাব নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রসঙ্গেও। এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। আওয়ামী লীগ দেশটাকে একটা ধ্বংসস্তূপে রেখে গেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যে কারণে তারা দুর্নীতি, লুটতরাজ আর ফ্যাসিজম করতে পেরেছে, সেই সব প্রাতিষ্ঠানিক জায়গায় অবশ্যই সংস্কার করতে হবে। রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি মানি, এটা রাজি, এটা আমি, এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে। এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতে আমরা এখন চলবো। বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ বহু নেতাকর্মী পালিয়ে গেলেও দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হতে হবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। হুমকিটা কোথায়? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে করা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ভালো খারাপ মিলিয়েই 7 মাস অতিবাহিত হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসি নাই, আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং দুদকে করা লিভ টু আপিল খারিজ করে আজ এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ জজ আদালতের দেয়া 7 বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদক লিভ টু আপিল করে। বেশ কিছুদিন ধরে সেই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। সোমবার শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাট দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে তো অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? বেগম জিয়ার আইনজীবীরা জানান, এ আদেশের মাধ্যমেই বোঝা যায় যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এমনকি যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় দিয়েছিল তারা পদোন্নতিও পেয়েছিল। যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন, যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন, যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 29শে অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করেছিল বিশেষ জজ আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্বাগত জানালেও বিএনপি নেতারা বলছেন, সরকারের ছায়াতলে এই দল গঠিত হয়েছে বলে যদি মানুষের মনে সন্দেহ হয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আর জামায়াতে ইসলামী নেতারা বলছেন, বিভেদের রাজনীতি পরিহার করে নতুন দলকে মানুষের কাছে যেতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা আলোচনার মধ্যেই আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো ভিন্ন প্রেক্ষাপটের পরে নতুন দল ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপি নেতারা। তবে ক্ষমতার ছায়াতলে তা কতটা সম্ভব এমনটা শঙ্কাও তাদের। একটা নতুন দল হয়েছে, স্বাগতমই জানাই, কিন্তু এখন হচ্ছিল যে মানুষ সেই দল নিয়ে কি ভাবছে সেটা বড় কথা। মানুষের মনে যদি এটা সন্দেহ হয় যে এটা সরকারের ছায়াতে এই দল গঠন করা হয়েছে, তাহলে তো প্রশ্ন আসবে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। মানুষের মধ্যে সন্দেহটা আছে। তা আমি মনে করি যে দল হিসাবে তারা কি করবে, কোথায় যাবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে যে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে তা জনগণের দুয়ারেই নিয়ে যেতে হবে, আর উতরাতে হবে চড়াই উতরাই, এমন মত জামায়াত নেতাদের। আমরা তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে 3টা জিনিস প্রত্যাশা থাকবে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং এটাকে অর্থবহ করার জন্য কাজ করা। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়াটা মেনটেন করা, কোনো অবস্থাতেই যেন বিভেদের রাজনীতি না আসে। আমাদের রাজনীতিটা যেন শুধু একটা রাজনীতির নামে না হয়, এটা যেন জনগণের অধিকার সংরক্ষণের জায়গাটা আমরা কভার করতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন দল কতটা কাজ করতে পারবে তার উপর নির্ভর করবে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও। রাজনীতিবিদদের এমনই মত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের সংকট। এছাড়া বেশি দামে বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে, আর দেশি মুরগির দাম গিয়ে ঠেকেছে কেজি 700 টাকায়। রমজানের দ্বিতীয় দিনে বাজার পরিস্থিতি জানাচ্ছেন আরাফাত ইসলাম।
গত কয়েক মাস ধরেই বাজারে সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট চলে আসছে। বাজার স্থিতিশীল রাখতে রমজানের চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানিও করেছে সরকার। তবুও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। 5 লিটারের তেল নাই আর আছে অন্য কোম্পানি, তো তেল যেখানে চাচ্ছি তেল পাইতেছি না। 1 লিটার 2 লিটার হাফ লিটার 5 লিটার কোন তেলেই মানে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ দিচ্ছে না। অল্প কিছু দেয় আর পাই না। আর অন্য কোনো কোম্পানি আছে না, হাফ লিটার তেল তো পাওয়াই যায় না। যেটা দিচ্ছে সেটাতে মার্কেট আমরা পরিপূর্ণভাবে সবাইকে দিতে পারতেছি না। এ নিয়ে আমাদের সাথে কাস্টমারের সাথে বিভিন্ন সময় তর্ক বিতর্কিত জড়িত হয়। রমজান শুরুর আগের দিন হঠাৎ করেই বেড়ে যায় বেগুন, শসা সহ লেবুর দাম। রোজার দ্বিতীয় দিনে এসেও লাগামহীন এই 3টি পণ্যের দাম। আকার ভেদে প্রতি হালি লেবু 60 থেকে 100 টাকা, প্রতি কেজি শসা 80 থেকে 120 টাকা ও বেগুন 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। এই লেবু আমরা 24 টাকা 23 টাকা পিস কিনে আনছি, 25 টাকা পিস বেশি, 2 টাকা লাভ করি এক পিসে। বেগুন 110 টাকা কেজি কিনে 120 টাকা বেশি, 10 টাকা কেজিতে লাভ করি। পাশাপাশি ব্রয়লার মুরগি 210 টাকা কেজি ও দেশি মুরগির দাম কেজিতে 150 টাকা বেড়ে 680 থেকে 700 টাকায় ঠেকেছে। এছাড়া সব ধরনের মাছ বাড়তি দামেই বিক্রি হচ্ছে। রমজান ঘিরে এসব নিত্যপণ্যের দাম বাড়ায় অসন্তোষ ভোক্তাদের প্রত্যাশা সরকারের কঠোর নজরদারির। সবাই আমরা মানে নিজেরটাই বাঁচলেই ভালো, নিজে বেশি গেনার হই, এরকম পরিস্থিতি সবার ভিতরে কাজ করতেছে, যার জন্য বাজার দরটা এই অবস্থা। জিনিসপত্রের দাম আর একটু কম হইলে ভালো হইতো। প্রত্যেকটা জিনিসের গত 2-3 দিনের মধ্যে প্রায় 10-15 টাকা করে প্রত্যেকটা সবজিতে কেজি প্রতি বেড়ে গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।